ঝাং জেহু রাগান্বিত হয়েছিলেন। তিনি ভাবেননি যে এই ধূর্ত লু ফেং তার কোনো মুখই ছাড়বে না। ৫-০ মিলিয়ন কম নয়। ঝাং জেহু চমকে উঠল যেন সে কাউকে খেতে চায়। কিন্তু লু ফেং পাত্তা দেননি। এ নিয়ে লিমিট হোমের অনেক পোস্ট পড়ে তিনি জানতেন যে আগে মাথা নিচু করবে সে হার মানছে। এবং এই ধরনের পরিস্থিতিতে টেকনিক্যালি যদি দুইজন সমান অবস্থানের হয়, যে পক্ষ ভুল করেছে তাদের ক্ষমা চাওয়া উচিত। এবং তবুও ঝাং জেহু দৃঢ় ছিলেন, স্পষ্টতই লু ফেংয়ের রুকির মর্যাদার সুযোগ নিয়েছিলেন। তবে লু ফেং প্রভাবিত হয়নি। ঠিক আছে, আমার কথা শোনো, লিমিটসের প্রধান প্রশিক্ষক উটং এর ডোজো বললেন। লু ফেং এবং মাউন্টেন টাইগার, তোমরা দুজনেই ফিরে যাও। ৩ কোটি চীনা ডলার। ঝাং জেহু ৩-০ মিলিয়ন আপনার কাছে এত বেশি নয়, সেই পরিমাণটি আনুন এবং আমরা এটি বন্ধ করে দেব। লু ফেং, তোমার কোনো আপত্তি নেই? লু ফেং মাথা ঝাঁকাল। আমরা চাচা ও যা বলবে তাই করব। পাহাড়ের বাঘ, তুমি? উটং ঝাং জেহুর দিকে তাকাল। সকলের দৃষ্টি ঝাং জেহুয়ের উপর পড়ে এবং তিনি ক্রুদ্ধভাবে উঠে দাঁড়ালেন এবং হাসলেন যখন তিনি বললেন, আমাকে একটি ছোট খরগোশের কাছে আমার মাথা নিচু করে তোমার স্বপ্নে? লাওলি, ভাইয়েরা, চলো যাই। আপনি যদি এটি সমাধান করতে না চান, তাহলে আপনার ভাগ্নিকে রক্ষা করার জন্য আপনাকে ১-০০ মিলিয়ন দিতে হবে। উটং মৃদু হাসলেন। এর সমাধানের জন্য ৩-০ মিলিয়ন দেওয়ার চেয়ে আমি দেশকে ১-০০ মিলিয়ন দিতে চাই। ঝাং জেহু লু ফেংয়ের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে ঠাট্টা করে বললেন, কিড্ড, যোদ্ধা হওয়া এত সহজ নয়। আপনি শহর ছেড়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন কত ভয়ঙ্কর দানব। সব ভয়ানক পরিস্থিতি সতর্কতা ছাড়াই আসে। এবং মিলিটারি ক্যাম্পের দানবরা একেবারেই কাছে আসে না। এই দানবগুলি সামরিক বাহিনী দ্বারা উত্থাপিত হয় এবং তারা সবচেয়ে দুর্বল ধরনের। আমি আশা করি আপনি খুব তাড়াতাড়ি মারা যাবেন না, নইলে আপনি আমার সাথে খেলতে কিভাবে আসবেন? ঠিক আছে, আমি আপনাকে মনে করিয়ে দিই, আমি যুদ্ধবাজ লেভেল থেকে খুব বেশি দূরে নই। যুদ্ধবাজ পর্যায়ে পৌঁছতে আপনার কতক্ষণ লাগবে? আর তুমি কি এতদিন বেঁচে থাকতে পারবে? লু ফেং হেসেছিলেন। আপনাকে ধন্যবাদ জনাব ঝাং জেহু আপনার যত্নের জন্য। যাই হোক, আপনার ভাবা উচিত কিভাবে আপনি আপনার ভাগ্নেকে রক্ষা করার জন্য দেশকে দেওয়ার জন্য ১-০০ মিলিয়ন প্রস্তুত করতে যাচ্ছেন। হ্যাম চ্যাং জিহিউয়ের মুখ ডুবে গেল। চল যাই। ১ বিলিয়ন মানুষ, ১ বিলিয়ন। ফায়ার ক্যানন চেন গু উদ্দেশ্যমূলকভাবে একটি অদ্ভুত কণ্ঠে দুবার চেঁচিয়ে উঠল। ঝাং জেহুয়ের দল আর কথা না বলে চলে গেল। সেই দলটি কিভাবে চলে গেল তা দেখে সীমার দোজোর লোকেরা হট্টগোল শুরু করে। এই ঝাং জেহুয়ের মেজাজ ঠিক যেমন গুজব বলেছে, এত খারাপ এটি বর্ণনাতীত। এটা স্পষ্টতই তার ভাগ্নের দোষ এবং সে তখনও মাথা নিচু করতে অস্বীকার করেছিল। উটং মাথা নাড়তে হাসতে হাসলেন। সে সমাধানের জন্য ৩-০ মিলিয়ন দেওয়ার চেয়ে ১-০০ মিলিয়ন দান করবে। ডোজোর অবদানের পয়েন্ট রয়েছে এবং দেশেরও অবদানের পয়েন্ট রয়েছে। যারা দেশের জন্য অবদান রেখেছেন তারা কি করেছেন তার উপর নির্ভর করে অবদানের পয়েন্ট পান। ১-০০০০ পয়েন্ট হল 1 স্টার র্যাঙ্ক। ১-০০০০ পয়েন্ট হল ২টি স্টার র্যাঙ্ক, যা ডোজো অফ লিমিট সিস্টেমের সমান। যে বছর একজন ব্যক্তি ডং নানবাও টাইগার হেড ড্রাগনকে হত্যা করে হাজার হাজার বেসামরিক মানুষকে বাঁচিয়েছিলেন, তাকে ৪ তারকা বীর পদক দেওয়া হয়েছিল। আপনি যেমন অবদান পয়েন্ট অর্জনের জন্য ডোজোকে দান করতে পারেন, তেমনি আপনি অবদানের পয়েন্ট অর্জনের জন্য দেশেও দান করতে পারেন। ১০০,০০০ চীনা ডলার একটি অবদান পয়েন্ট। ১-০০ মিলিয়ন চাইনিজ ডলার ১-০০০০ অবদান পয়েন্ট, যা 1 স্টার র্যাঙ্ক। ঝাং জেহু যদি লু ফেংয়ের সাথে আলোচনা করতে না চান, তবে একমাত্র সমাধান বাকি আছে তার ভাগ্নের জন্য দেশকে ১-০০ মিলিয়ন দান করা এবং তার ভাগ্নেকে ১ তারকা র্যাঙ্ক পেতে দেওয়া। একজন তারকা র্যাঙ্কড বেসামরিক হিসেবে ঝাং হাও বাইকে বিশেষ অধিকার দেওয়া হয়েছে।
শুধুমাত্র তার এবং লু ফেংয়ের মধ্যে দ্বন্দ্বের কারণে তিনি খুব বেশি দিন জেলে যেতে পারবেন না। যদিও তিনি তার ভাগ্নিকে 1 স্টার সিভিলিয়ান বানানোর জন্য দেশকে 100 মিলিয়ন দেন, তবুও একজন 1 স্টার সিভিলিয়ানকে একজন যোদ্ধার বিরুদ্ধে যাওয়ার জন্য 3 থেকে 5 মাস জেলে যেতে হবে এবং কিছুটা কষ্ট পেতে হবে। ফায়ার ক্যানন চেন গু মাথা নেড়ে বলল, সে যদি মাথা নিচু করতে না চায়, তাহলে আমরা কাকে দোষ দিতে পারি? অনুমান করুন যে তার কাছে টাকা আছে বলে সে চিন্তা করে না। ডোজো অফ লিমিটের যোদ্ধারা উচ্চস্বরে হেসে উঠল। লু ফেং, প্রধান প্রশিক্ষক উটং হেসেছিলেন। প্রধান যুগের আদেশ অনুসারে আমাদের আপনাকে যুদ্ধবাজ পর্যায়ের ফাইটার স্কোয়াডে প্রবেশের ব্যবস্থা করতে হবে। এইভাবে আপনি শহরের বাইরে নিজেকে আরও সহজে প্রশিক্ষণ দিতে পারেন। এটা এইভাবে নিরাপদ। আমি আপনার জন্য কথা বলেছি এবং আপনার জন্য ফায়ার হ্যামার স্কোয়াডে প্রবেশের জন্য প্রস্তুতি নিয়েছি। ফায়ার হ্যামার স্কোয়াড? লু ফেং মাথা নাড়ল। সেই প্রধান যুগে টম তাকে সত্যিই মূল্য দেয়। শুরু থেকেই সে তাকে যুদ্ধবাজ পর্যায়ের ফাইটার স্কোয়াডে যোগ দিতে দেয়, যে স্কোয়াডগুলি শহর ছেড়ে প্রান্তরে প্রবেশ করে দানব শিকার করতে তাদের দক্ষতার স্তরও নেই। সাধারণত যদি একটি দলে শুধুমাত্র একজন ওয়ারলর্ড লেভেলের যোদ্ধা থাকে, তাহলে সেই স্কোয়াডটি ওয়ারলর্ড লেভেল স্কোয়াড হিসেবে গণ্য হয়। লু ফেং, ফায়ার ক্যানন চেন গু লু ফেংয়ের কাঁধে চাপ দিলেন এবং জোরে হেসে বললেন, আমি ফায়ার হ্যামার স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন। আপনি যখন আমার সাথে থাকবেন তখন আমি আপনাকে রক্ষা করব, কিন্তু লু ফেং, আমাকে প্রথমে কুৎসিত শব্দগুলি প্রকাশ করতে হবে। ফায়ার হ্যামার স্কোয়াডের আমাদের সদস্যরা অবশ্যই আপনাকে প্রশিক্ষণের সুযোগ দেবে যাতে আপনি দানব শিকারে অভ্যস্ত হতে পারেন, তবে আপনাকেও কঠোর পরিশ্রম করতে হবে এবং অন্য সদস্যদের কাছ থেকে সাহায্যের আশা রাখা যাবে না। আপনি যদি প্রথম মিশনের পরে মানিয়ে নিতে না পারেন, তাহলে আমরা আপনাকে কেবল স্কোয়াড থেকে বের করে দিতে পারি। ভাই চেন, আমি বুঝতে পারছি। লু ফেং হেসে মাথা নাড়ল। একটি ফাইটার স্কোয়াড জীবন মৃত্যুর সীমানায় থাকে। যদি স্কোয়াডের বোঝা থাকে তবে প্রভাবটি বিশাল হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে আমি আরাম করতে পারি। এছাড়াও, ফায়ার ক্যানন চেন গু হেসে বললেন, আপনি কি আপনার সমস্ত অস্ত্র এবং সরঞ্জাম কিনেছেন? এখনও না, আমি কিছু উন্নত মানের অস্ত্র ও সরঞ্জাম কেনার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তাদের জন্য অর্ধেক দামে কেনার জন্য আমার 1 তারকা অবদানের র্যাঙ্ক দরকার। লু ফেং হতাশ হয়ে মাথা নাড়ল। ফায়ার ক্যানন চেন গু হঠাৎ হাসতে শুরু করলেন, এটা সহজ। আপনি কি কিনতে চান আমাকে বলুন এবং আমি আপনার জন্য তাদের কিনতে হবে। আপনার যথেষ্ট অবদান পয়েন্ট নেই, কিন্তু আমার আছে। আমি এই মুহূর্তে 2 তারকা অবদান র্যাঙ্ক থেকে দূরে নই। আমি সেগুলি অর্ধেক দামে কিনতে পারি এবং আপনি পরে আমার অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে পারবেন। হ্যাঁ, প্রধান প্রশিক্ষক উটম পাশে মাথা ঝাঁকালেন। ঠান্ডা বা উত্তপ্ত অস্ত্রের মতো সরঞ্জাম অন্যরা সমস্যা ছাড়াই কিনতে পারে। অবশ্যই স্ক্রোলের মতো জিনিস অন্যরা আপনার জন্য কিনতে পারবে না। লু ফেং মাথা নাড়ল। এটি তিনি জানতেন। উদাহরণস্বরূপ, তিনি যে 9 স্টেজ থান্ডার ব্লেডটি কিনেছিলেন তা ডোজো অফ লিমিটস, আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্স, থান্ডার ডোজো ইত্যাদির ডাটাবেসে প্রদর্শিত হবে। লু ফেং এর প্রথম 3টি ধাপ কিনেছেন। 9 স্টেজ থান্ডার ব্লেড। এইভাবে লু ফেং কোনো সমস্যা ছাড়াই 9 স্টেজ থান্ডার ব্লেড ব্যবহার করতে পারে। যাই হোক, যদি ইয়াং ও 9 স্টেজ থান্ডার ব্লেড ব্যবহার করতে পারে, তাহলে একবার সে ধরা পড়লে তাকে গ্রেফতার করা হবে, কারণ এটি 9 স্টেজ থান্ডার ব্লেড স্ক্রোলকে অনুলিপি করা এবং ছড়িয়ে দেওয়া হিসাবে গণ্য হয়, যা থান্ডার লর্ডের অধিকার লঙ্ঘন করে। এই স্ক্রোল জন্য আপনি যদি এটি না কিনে থাকেন তবে আপনার এটি অনুশীলন করার অধিকার নেই। আপনি যদি অন্য কাউকে আপনার জন্য কিছু কিনতে দেন তবে ডাটাবেস সেটি প্রদর্শন করবে। যেহেতু স্ক্রোলটি কেনার বিষয়ে আপনার কোনো তথ্য নেই, তাই আপনি এটি পেলেও অনুশীলন করতে পারবেন না। যাই হোক, অস্ত্র এবং সরঞ্জামের এই ধরনের কপিরাইট সীমাবদ্ধতা নেই। লু ফেং, আপনার প্রয়োজনীয় সমস্ত অস্ত্র এবং সরঞ্জাম লিখে রাখুন এবং আমি ফিরে এলে আমি আপনার জন্য সেগুলি কিনে দেব, চেন গু বলল।
ঠিক আছে। লু ফেং মাথা নেড়ে সাথে সাথে কাগজের টুকরোতে লিখে ফেলতে গেল। সমস্ত ক্লাস ৫ সরঞ্জাম যুদ্ধ ইউনিফর্ম সেটের অর্ধেক মূল্য ছিল ৯ মিলিয়ন, ২ সিরিজের ঘোস্ট ব্লেডের অর্ধেক দাম ৩ মিলিয়ন, ৫ সিরিজের শিল্ডের ১.৫ মিলিয়ন এবং ১০-৬তম সিরিজের নিক্ষেপের ছুরির দাম ১.৫ মিলিয়ন। মোট ১.৫ মিলিয়নের জন্য তার ব্যাগ এবং কৌশলগত যোগাযোগ ঘড়ির সঙ্গে লু ফেং সেট ছিল। প্রশিক্ষণ এলাকায় লু ফেংয়ের বাড়ির ২ তলায়। ভোরের আলো জানালা দিয়ে জ্বলছিল যা পুরো প্রশিক্ষণ এলাকাকে উজ্জ্বল করে তুলেছিল। লু ফেং একটি ঢিলেঢালা ডোজো ইউনিফর্ম পরেছিলেন এবং মেঝেতে হাঁটু গেড়েছিলেন। প্রশিক্ষণ এলাকাটি ১-০-০ পিং-এর আকারের ছিল এবং সম্পূর্ণ খালি ছিল। এটা শুধু লু ফেং মাঝখানে বসেছিল এবং তার সামনে একটি স্ক্রোল ছিল। 9 স্টেজ থান্ডার ব্লেড। মনে হচ্ছে 9 স্টেজ থান্ডার ব্লেড শেখা খুব কঠিন। আমি আশ্চর্য হলাম কেন। লু ফেং স্ক্রোলটি খুলল এবং এটির দিকে তাকাল। অধ্যায় ১ শক্তির ১-০ ধাপ। 9 স্টেজ থান্ডার ব্লেড নির্দেশিকা ম্যানুয়ালের প্রথম পৃষ্ঠায় ফিরে যাওয়ার পর। তো নোট, এখন থেকে আমি স্ক্রোলগুলিকে নির্দেশ ম্যানুয়ালগুলিতে পরিবর্তন করব। গতি পৃষ্ঠায় সবচেয়ে বড় এবং সবচেয়ে বিশিষ্ট শব্দ ছিল। যেন একটা ব্লেডের মুখোমুখি লু ফেংয়ের হার্ট একটা স্পন্দন এড়িয়ে গেল। এই নির্দেশিকা ম্যানুয়ালটি 9 স্টেজ থান্ডার ব্লেড এর একটি অনুলিপি, তবে অনুলিপি করা হস্তাক্ষর লু ফেং হিমায়িত করার জন্য যথেষ্ট ছিল। নির্দেশনা ম্যানুয়ালটির নির্মাতা থান্ডার লর্ড কতটা ভয়ঙ্কর তা কেউ কল্পনা করতে পারে। লু ফেং পড়া চালিয়ে যান। সমস্ত মার্শাল আর্টে একমাত্র অবিনাশী জিনিস হল গতি। আপনার ফলক যত দ্রুত হবে এবং সীমার কাছাকাছি আসবে, আপনি অজেয় হবেন। লু ফেং শিরোনাম পৃষ্ঠায় উল্টে গেলেন এবং উজ্জ্বল হস্তাক্ষর দেখতে পেলেন। এটি হং এর ডেস্ট্রয়ার এর সাথেও একই রকম। তার সবচেয়ে শক্তিশালী পদক্ষেপটিও তার কাছে পৌঁছেছে গতির সীমা। শুধু একটি পদক্ষেপে আকাশ কেঁপে ওঠে এবং পৃথিবী ছিন্নভিন্ন হয়ে যায়, কিছুই রেখে যায় না। আমি যে 9 স্টেজ থান্ডার ব্লেড তৈরি করেছি তার পিছনে একটিমাত্র রহস্য রয়েছে, গতি। লু ফেং দ্বিতীয় পৃষ্ঠায় উল্টে গেলেন। কিভাবে গতিতে এত ধ্বংসাত্মক শক্তি থাকতে পারে? প্রথম, যদি আপনার ব্লেড আপনার প্রতিপক্ষের প্রতিক্রিয়ার চেয়ে দ্রুত নড়াচড়া করতে পারে, তাহলে আপনি তাদের ব্লেড তোলার আগেই তাদের গলা কেটে ফেলতে পারেন। এমনকি আপনার শক্তি আপনার প্রতিপক্ষের ১০ ভাগের ১ ভাগ হলেও তাদের গলা আপনার ধারালো ব্লেডের বিরুদ্ধে রক্ষা করতে পারে না। তাই গতি আপনাকে আপনার প্রতিপক্ষের দুর্বল পয়েন্টগুলিতে আক্রমণ করতে দেয়। পরবর্তীতে গতি আপনার ব্লেডের শক্তি বাড়াতে পারে। শক্তি গণনা সূত্র ব্যবহার করে একটি ব্লেডের আক্রমণ শক্তি 0.5 এর সমান। অন্য কথায়, স্থিতিশীল অবস্থায় ব্লেড যত দ্রুত চলে তাতে তত বেশি শক্তি থাকবে। এমনকি একটি জলের কলাম ইস্পাত ছিদ্র করতে পারে যদি যথেষ্ট দ্রুত হয়। এক টুকরো কাগজ ইস্পাত কাটতে পারে। গতি আপনাকে আপনার প্রতিপক্ষের প্রতিরক্ষার মধ্য দিয়ে পিছলে যেতে দিতে পারে। গতি আপনার ফলককে অবিনশ্বর করে তুলতে পারে। আপনি এটিকে স্ট্রাইকিং দুর্বল পয়েন্টের কোণ থেকে দেখুন বা ধ্বংসাত্মক শক্তি বৃদ্ধির কোণ থেকে দেখুন, সেরা উপায় হল আপনার ব্লেডের গতি বাড়ানো। লু ফেং পড়তে পড়তে মাথা নাড়ল। আজকের সমাজের বেশিরভাগ যোদ্ধা এই বিষয়টি বুঝতে পারবেন। শুধুমাত্র আপনার গতিকে চরমে বাড়িয়ে আপনি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারেন। অনেক যোদ্ধা এই বিষয়টি বোঝেন, কিন্তু যারা এটি অনুশীলন করতে সক্ষম তারা অল্পের মধ্যেই কম। নির্দেশিকা ম্যানুয়ালটিতে থান্ডার লর্ড যে শব্দগুলি লিখেছিলেন তা আত্মবিশ্বাসে পূর্ণ ছিল। আমি যে 9টি স্টেজ থান্ডার ব্লেড তৈরি করেছি তা আমাকে পৃথিবীর দ্রুততম ব্লেড দেয়। এটি আমাকে সর্বোচ্চ গতি এবং শক্তিশালী শরীরও দেয়। পড়তে পড়তে লু ফেংয়ের চোখ জ্বলে উঠল। 9 স্টেজ থান্ডার ব্লেড চটকি কৌশল লিউ গুয়াং, সম্পূর্ণ ডাও ইন কৌশল সেট 9 স্টেজ হুন ইউয়ান এবং সম্পূর্ণ ব্লেড কৌশল সেট থান্ডার ব্লেড অন্তর্ভুক্ত করে। এই তিনটির মধ্যে ডাও ইন কৌশল অপরিহার্য। নোট, আক্ষরিক অর্থ প্রবাহিত আলো।
শুধুমাত্র ডাও ইন কৌশলের সাহায্যে আপনি আরও শক্তিশালী শরীর অর্জন করতে পারেন। শারীরিক ফিটনেস হল মূল। ব্লেড কৌশল এবং তৎপরতার জন্য ক্রমাগত অনুশীলন এবং বোঝার প্রয়োজন। লু ফেং উল্টাতে থাকল। এই নির্দেশিকা ম্যানুয়ালটিতে ডাও ইন কৌশলের 3টি ভলিউম ছিল। নির্দেশিকা ম্যানুয়ালের বর্ণনা অনুযায়ী 9 পর্যায়ে হুন ইউয়ান ডাও ইন কৌশলের 9টি ভলিউম ছিল। এই নির্দেশিকা ম্যানুয়ালটিতে শুধুমাত্র ব্লেড কৌশল এবং তৎপরতা কৌশলের প্রথম 3টি ভলিউম ছিল। লু ফেং শব্দের জন্য পুরো জিনিসটি পড়লেন। মাথা তোলার পর সূর্যালোক অশুভ ছিল এবং আগস্টের সূর্য জানালা দিয়ে ঝলমল করছিল, যার ফলে পুরো ট্রেনিং হল আরও বেশি ঝলসে উঠল। আশ্চর্যজনক, শুধু আশ্চর্যজনক। লু ফেং সম্পূর্ণরূপে থান্ডার লর্ড তৈরি করা 9 স্টেজ থান্ডার ব্লেড এর মধ্যে চুষে গিয়েছিল। যদিও তার কাছে শুধুমাত্র প্রথম 3টি পর্যায় আছে, সেগুলি লু ফেংয়ের চোয়ালে ড্রপ করার জন্য যথেষ্ট ছিল। এই নির্দেশিকা ম্যানুয়ালটির সাথে ইন্টারনেটে টিপস তুলনা করা সূর্যের সাথে একটি ফায়ারফ্লাই তুলনা করার মতো ছিল। আমি এই কৌশলটি পরীক্ষা করব। লু ফেং গম্ভীরভাবে ট্রেনিং হলের কোণে নির্দেশিকা ম্যানুয়ালটি রেখেছিলেন এবং তার ভূতের ফলকটি বের করেছিলেন। ভূতের ব্লেডটি একটি চায়ের শব্দ তৈরি করেছে কারণ এটি খোসা ছাড়ানো ছিল। পুরো ঘোস্ট ব্লেডটি ছিল 1.01 সেমি লম্বা, ব্লেডটি নিজেই 7-8 সেমি লম্বা এবং ব্লেডটির প্রস্থ ছিল 5-2 সেমি। এই ফলকটি কিছুক্ষণ আগে তীক্ষ্ণ করা হয়েছিল এবং এর প্রধান উপাদানটি ছিল 2য় শ্রেণীর কেলু খাদ। এমনকি অর্ধেক দামেও এই ব্লেডটির দাম 3 মিলিয়ন এবং ওজন 1.12 কেজি। শুরু। এইচইউ লু ফেংকে মনে হচ্ছিল ট্রেনিং হলের মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতে থাকা ভূতের ফলকটি ক্রমাগত চারপাশে নাড়াচাড়া করছে। 9 স্টেজ থান্ডার ব্লেড কৌশল শক্তি প্রয়োগের একটি বিশেষ উপায়ের উপর নির্ভর করে। যখন একজন নিয়মিত ব্যক্তি তাদের ব্লেড সুইং করে, আপনি বলতে পারেন যে তারা তাদের শক্তির 100 ব্যবহার করে। কিন্তু 9 স্টেজ থান্ডার ব্লেড প্রশিক্ষণে তাদের শক্তির মাত্র 7 একটি দোলনায় ব্যবহৃত হয়। তাদের আক্রমণের প্রথম পর্যায়টি মুক্ত করার পরে তারা তাদের শক্তির 7 এও অন্য পর্যায়টি মুক্ত করতে বাধ্য করবে। এই দুটি পর্যায় একসাথে যোগ করা 140 শক্তির সমান। 9 স্টেজ থান্ডার ব্লেডের 9টি ধাপ রয়েছে। প্রথম পর্যায়ে আপনি আরেকটি পর্যায় উন্মোচন করতে পারেন, যা শক্তির 140। দ্বিতীয় পর্যায়ে আপনি আরও 2টি পর্যায় মুক্ত করতে পারেন, যা শক্তির 210। তৃতীয় পর্যায়ে আপনি আরও 3টি পর্যায় মুক্ত করতে পারেন, যা শক্তির 280। নবম পর্যায়ে আপনি আরও 9টি পর্যায় মুক্ত করতে পারেন, যা শক্তির 720, যা আপনার নিয়মিত শক্তির 7 গুণ। এই কি প্রতিনিধিত্ব করে? এর মানে হল যে একজন শিক্ষানবিশ যোদ্ধা যদি 9 স্টেজ থান্ডার ব্লেডের 9ম পর্যায় পর্যন্ত শিখতে সক্ষম হয়, তাহলে সে মূলত একজন শিক্ষানবিশ যোদ্ধাকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এত কঠিন, ঠিক যেমন গুজব বলেছে। এই 9 স্টেজ থান্ডার ব্লেড প্রশিক্ষণ অত্যন্ত কঠিন। এমনকি সূচনা অংশটিও খুব কঠিন। লু ফেং তার ব্লেড শত বার দোলাতে থাকে। প্রতিটি সুইংয়ের সাথে তিনি সুইংয়ের মৌলিক বিষয়গুলি তৈরি করার চেষ্টা করেন এবং তার সুইংয়ের দ্বিতীয় স্তরটি প্রকাশ করেন। যাই হোক, তিনি এটি করতে অক্ষম। অনেক কঠিন। একটি ব্লেড, একটি দোল মাত্র মুহূর্তের মধ্যে শেষ হয়। এই মুহূর্তে প্রথমবার আপনি সুইং করার জন্য আপনার শক্তি ব্যবহার করার পরে আপনাকে আবার আপনার শক্তি প্রয়োগ করতে হবে, যা কার্যত অসম্ভব। মনে হচ্ছে আমি খুব লোভী হতে পারি না। 9 স্টেজ থান্ডার ব্লেড এর প্রথম পর্যায়ে 8টি ভিন্ন ব্লেড কৌশল রয়েছে। নির্দেশিকা ম্যানুয়াল অনুসারে যদি আমি এই 8টি কৌশল অনুশীলন করি, আমি 9 স্টেজ থান্ডার ব্লেড এর প্রথম ধাপটি প্রকাশ করার কৌশলটি উপলব্ধি করতে সক্ষম হব। লু ফেং মাথা নাড়লেন। সেখানে একটি প্রবাদ আছে যে একটি বই পড়ার পরে 100 বার অর্থ নিজেই দেখাবে। এই 8টি কৌশল অনেকবার অনুশীলন করার পরে তাদের পিছনের অর্থ নিজেই দেখাবে।
ফেং, খাওয়ার সময়। ফেং, তাড়াতাড়ি। নিচ থেকে মা বাবার আওয়াজ ভেসে আসছে। লু ফেং তার ভূতের ব্লেডটি আবার তার স্ক্যাবার্ডে রেখে দেওয়ালে ঝুলিয়ে দিল। এরপরে তিনি তার ব্যক্তিগত ঘরে 9 স্টেজ থান্ডার ব্লেড নির্দেশনা ম্যানুয়ালটি রেখেছিলেন। এটি করার পরেই লু ফেং নিচে খেতে গেলেন। সময় অতিবাহিত হয় এবং লু ফেং ইতিমধ্যে ফায়ার হ্যামার স্কোয়াডে যোগদান করলেও তারা বিরতিতে ছিল। লু ফেং তার 9 স্টেজ থান্ডার ব্লেড কৌশল, তৎপরতা এবং ডাওইজিন কৌশলকে পালিশ করার জন্য এই সুযোগটি ব্যবহার করেছিলেন। এটি এবং জেনেটিক শক্তি প্রশিক্ষণ সুস্পষ্ট ফলাফল তৈরি করেছে। লু ফেংয়ের ফিটনেস লেভেল স্পষ্টতই আবার 1 টন বেড়েছে। এবং 9 স্টেজ থান্ডার ব্লেড কৌশলের জন্য লু ফেং এখনও প্রথম পর্যায়টি শিখতে পারেনি। যদিও তিনি এটি শিখতে পারেননি, এটি স্পষ্ট ছিল যে লু ফেং আরও চটপটে হয়ে উঠেছে এবং তার ফলক এবং শক্তির উপর তার নিয়ন্ত্রণ অনেক উন্নত হয়েছে। যদিও আমি এখনও অন্য একটি পর্যায়ে উন্মোচন করতে পারি না, তবে অন্তত আমি আমার পেশিগুলিকে আগের চেয়ে অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। লু ফেং ট্রেনিং হলে একা দাঁড়িয়েছিলেন এবং নির্বেতার যুদ্ধের ইউনিফর্ম পরতে শুরু করেছিলেন। তিনি তার প্রতিটি উরুর পকেটে 5টি নিক্ষেপকারী ছুরি রেখেছিলেন এবং তিনি মিশ্রিত যুদ্ধের বুট পরতেন। তার উপর একটি ভেস্ট ছিল যা তার কাঁধ প্রকাশ করে এবং উভয় বাহুতে কবজি প্রহরী ছিল। তার পিঠে তার ব্যাকপ্যাক, ষড়ভুজ ঢাল এবং ভূতের ফলক ছিল। তার ডান হাতের কবজিতে তার কৌশলগত যোগাযোগ ঘড়ি ছিল। তার ব্যাগে তার কিছু জল এবং উচ্চ কার্ব খাবার প্রস্তুত ছিল। আজ 28শে আগস্ট, প্রথম দিন আমি শহর ছেড়ে আনুষ্ঠানিকভাবে একটি মিশন শুরু করি। লু ফেং একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। প্রকৃতপক্ষে আজ সেই দিন যে ফায়ার হ্যামার স্কোয়াড বিদায় নিল। লু ফেং, বাইরে থেকে ফায়ার কামান চেনগু এর চিৎকার। কামিং, উত্তর দিলেন লু ফেং। তিনি তৎক্ষণাৎ নিচে দৌড়ে গিয়ে দেখলেন তার বাবা লু হং গুও এবং মা গং জিন ল্যান বসার ঘরে দাঁড়িয়ে আছেন। তার ভাই লু হুয়া তার হুইল চেয়ারে ছিলেন এবং চুপচাপ লু ফেংয়ের দিকে তাকিয়েছিলেন। তারা জানত যে আজ সেই দিন যে লু ফেং শহর ছেড়ে প্রান্তরে প্রবেশ করতে চলেছে। মরুভূমি ছিল যাকে লোকেরা শহরের বাইরের জমি বলে, যার মধ্যে রয়েছে ধ্বংসপ্রাপ্ত শহর, শহরতলি, পাহাড়, বন, হ্রদ ইত্যাদি। লু ফেং, সাবধানে থেকো, গং জিন ল্যান আর বলতে পারল না। চিন্তা করবেন না মা, লু ফেং হেসে উঠল। সে তার বাবার দিকে মাথা নেড়ে অবশেষে লু হুয়ার দিকে তাকাল। ভাই, হয়তো তুমি ফিরে এলে, তুমি আমার বিয়ের মিষ্টি খেতে পারবে। লু হুয়া হঠাৎ হাসতে শুরু করল। বিয়ের মিছরি? খুব দ্রুত। আপনি এখনও 2 মাস ধরে সেই যুবতীকে জানেন না? লু ফেং হাসলেন। যদি আমরা একটি ভালো সম্পর্কের মধ্যে থাকি, তাহলে এটি দ্রুত হলে কে চিন্তা করে? লু হুয়া হেসে উঠল। ঠিক আছে, আমি তোমার বিয়ের ক্যান্ডি খেতে ফিরে আসব, তাই তুমি আমার জন্য অনেক ভালো স্বাদের খাবার পেয়ে যাও। লু ফেং হেসে তার ভাইয়ের মাথা ঘষে বলল, ঠিক আছে বাবা, মা, আমি চলে এসেছি। আমি কয়েকদিনের মধ্যে ফিরে আসব। এই কথা বলার পরে লু ফেং দরজার দিকে দৌড়ে গেল এবং চেন গুয়ের সাথে তার ভিলার দরজায় দেখা করল। লু ফেংয়ের পরিবার নির্বে লু ফেংকে তার যুদ্ধের ইউনিফর্মে পাশবিকের সাথে দ্রুত চলে যেতে দেখেছিল, যেটিও সম্পূর্ণ সজ্জিত ছিল। চলুন, লু ফেং, নেতা এবং অন্যদের সাথে দেখা করতে HR জোটের বাজারে যাই। তারপর আমরা একসাথে প্রান্তরের দিকে রওনা হব। হ্যাঁ ভাই চেন। লু ফেং দ্রুত ডোজো অফ লিমিটের প্রাইভেট কারের দিকে রওনা হলেন চেন গু এবং তার পিঠে স্টিলের বর্ষা নিয়ে আরেকজন। ভলিউম 2 এর চূড়ান্ত অধ্যায়ে। জিয়ান্নান শহরে চীনের 6টি প্রধান সদর দফতরের মধ্যে একটি আকাশচুম্বী ভবন ছিল যা 8 তলা লম্বা এবং সম্পদে পরিপূর্ণ। আকাশচুম্বী ভবনের দেয়ালে 2টি খুব চটকদার ইংরেজি অক্ষর ছিল, পার্স। আকাশচুম্বী ভবনের প্রথম তলার চারপাশে একটি সুন্দর প্লাজা ছিল যেখানে শহরের সবচেয়ে বড় ফোয়ারা ছিল।
প্লাজার চারপাশে কমপক্ষে 1000 সৈন্য আসল বন্দুক নিয়ে টহল দিচ্ছিল, যে কোনো বহিরাগতকে এমনকি এক কদম ভিতরে যেতে বাধা দেয়। পাশ দিয়ে যাওয়া প্রতিটি পথচারী আকাশচুম্বী ভবনের দিকে তাকায়। পুরো শহরের বেশিরভাগ মানুষ কখনোই ওই এলাকায় প্রবেশ করেনি। বিপ! একটা ইলেকট্রনিক শব্দ বেজে উঠল। কিছুক্ষণের মধ্যে টহলরত সৈন্যরা তৎক্ষণাৎ গাড়ির বড়িতে HR সহ একটি মিলিটারি SUVর পথ তৈরি করে। এটি লবির গেটের সামনে থামল, হোয়া দরজা খুলে গেল, এবং 3টি সম্পূর্ণ সশস্ত্র যোদ্ধা বেরিয়ে এল, হয় একটি বর্শা, একটি ব্লেড এবং একটি ষড়ভুজাকার ঢালো, অথবা তাদের পিঠে 2টি ধাতব বাক্স। মশাই, অনুগ্রহ করে প্রবেশ করুন, লবির প্রবেশদ্বারের দারোয়ান তাদের সম্মানের সাথে অভ্যর্থনা জানালেন। 3 জন যোদ্ধা সঙ্গে সঙ্গে আকাশচুম্বী ভবনের লবিতে ঢুকে পড়ে। চলো যাই লু ফেং, চলো পাশের বারে বসি এবং ক্যাপ্টেন এবং অন্যদের আসার জন্য অপেক্ষা করি। চেন গু হেসে উঠল। আমি এখনো অধিনায়ককে দেখিনি। আমি আশ্চর্য হলাম সে দেখতে কেমন। লু ফেং হেসে উঠল। একই সঙ্গে তিনি HR জোটের বাজার পর্যবেক্ষণ করেন। এটি ছিল আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্স, যা সারা বিশ্বের শক্তি পরিবার এবং কর্পোরেশন দ্বারা নির্মিত হয়েছিল। এটি জিয়াংনান শহরে তাদের সদর দফতর হিসাবে কাজ করেছিল, তাই এই আকাশচুম্বী ছিল অত্যন্ত অসামান্য। লবিটি উদ্ভট লোকে পূর্ণ ছিল, এমনকি তাদের সাধারণ জিনিসপত্র সাধারণের বাইরে ছিল। লবিতে ওয়েটার, সুদর্শন পুরুষ এবং সুন্দরী মহিলা, তাদের প্রত্যেকেরই একটি সতেজ হাসি ছিল। লু ফেং, চেন গু এবং অন্য সদস্য ঝাংকে সবাই সোফায় বসলেন। তোমরা 3 জন কি খাবে জিজ্ঞাসা করার সময় ওয়েটার মাথা নিচু করে হাসল। তাই গুয়ান ইন। পুর চা, জেসমিনের ইঙ্গিত দিয়ে। ফায়ার ক্যানন। চেন গু এবং ঝাংকে, এই 2 সিনিয়র যোদ্ধা অবিলম্বে কথা বলেছিলেন, যা লু ফেংকে কিছুটা হতবাক করেছিল। সীমা হলের মধ্যে এই 2 জন ঘন ঘন মদ পান করত। ঝাংকে, যার বাইসেপগুলি গরিলার মতো ফুলে উঠছিল, তিনি হেসে বললেন, লু ফেং, মরুভূমি বিপজ্জনক, তাই আমরা অ্যালকোহল পান করতে পারি না। লু ফেং হঠাৎ করেই এলো। হ্যাঁ, আপনি মরুভূমিকে হালকাভাবে নিতে পারবেন না, এখন আপনি কিভাবে মদ পান করবেন? আমিও 1 কাপ পুয়ের চা খাব। লু ফেং হেসে উঠল। লবিতে একটি গম্ভীর বাদ্যযন্ত্রের গান বাজছিল। এটি একটি বাঁশি দ্বারা বাজানো একটি টুকরা ছিল। গানটি কি তিনি বলতে পারেননি। যাই হোক, গানটি প্রশান্তিদায়ক, তবুও উৎসাহী ছিল। এটি একজনকে অনেক বেশি সতেজ অনুভব করেছে। লু ফেং, প্রথম তলা হল অতিথিদের জন্য বিশ্রামের জায়গা। দ্বিতীয় তলা থেকে এবং উপরে, এখানেই আইটেম বিক্রি হয়। চেন গু হাসলেন। আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্সে দাম লিমিট হোমের ইন্টারনেট বাজারে জিনিসের পুরো দামের চেয়ে কম। অবশ্যই, এটি আমাদের অর্ধেক দামের চেয়ে বেশি খরচ করে। লু ফেং মাথা নেড়ে বলল, অর্ধেক দাম এমন কিছু যা শুধুমাত্র ডোজোর সদস্যরা উপভোগ করতে পারে। আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্স মার্কেটপ্লেস সম্পর্কে সবচেয়ে ভালো জিনিস হল যে আমরা দানবদের কাছ থেকে যে উপাদানগুলি পাই তা আমরা তাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতে পারি। চেন গু ব্যাখ্যা করেছিলেন, যদি আমরা শিকার করা দানব থেকে ডোজোর কাছে উপাদান বিক্রি করি, আমরা অবদান পয়েন্ট উপার্জন, কিন্তু দাম কম। আমরা যদি সেগুলিকে আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্স মার্কেটপ্লেসে বিক্রি করি, তাহলে আমরা আরও টাকা পাব, কিন্তু কোনো অবদানের পয়েন্ট পাই না। স্বাভাবিকভাবেই, আপনি কোনটিকে বিক্রি করবেন তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। লু ফেং হাসলেন। এই মুহূর্তে তিনি ইতিমধ্যে ফাইটার আলোচনা থ্রেডে কিছু পোস্ট পড়েছেন, তাই তিনি এটি অনেক আগে থেকেই জানতেন। ডোজোকে বিক্রি করলে অবদানের পয়েন্ট এবং অর্থ পাওয়া যায়। আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্স মার্কেটপ্লেসে বিক্রি করলে শুধু টাকা পাওয়া যায়, কিন্তু অনেকটাই। ভাই ওয়াং, আপনি ইতিমধ্যে সারা রাত ধরে কাজ করছেন, একটু বিরতি নিন এবং এটি আমার কাছে ছেড়ে দিন। একটি মৃদু শব্দ বেজে উঠল। লু ফেং, যে তার চায়ের কাপটি ধরেছিল, হঠাৎ তার মাথা ঘুরে গেল, যেন সে বিদ্যুৎ চমকে গেছে। বারে সাদা কলার শার্ট এবং লম্বা কালো প্যান্ট পরা এক যুবতী ছিলেন, যিনি অন্য একজন ম্যানেজারের সাথে অবস্থান পরিবর্তন করছিলেন।
এই বারে 1-2 জন ওয়েটার এবং একজন ম্যানেজার ছিলেন। বারটি 2-4 ঘন্টা খোলা ছিল এবং তাদের 8 ঘন্টা শিফট ছিল, তাই 3টি আলাদা গ্রুপ ছিল। জুজিন, লু ফেং অবিশ্বাসের দৃষ্টিতে মহিলা ম্যানেজারের দিকে তাকাল। একজন পেশাদার মহিলা যার চারপাশে আভিজাত্যের বাতাস ছিল। একজন সাধারণ মানুষ আন্ডারগ্রাউন্ড অ্যালায়েন্স লবির বারের ম্যানেজার হওয়ার উপায় নেই। এটি এমন একটি জায়গা যা শুধুমাত্র যোদ্ধাদের পরিবেশন করার জন্য তৈরি করা হয়েছিল। শুধু একজন ওয়েটার হওয়ার জন্য আপনাকে সম্ভবত একটি নামী কলেজ থেকে স্নাতক হতে হবে এবং বার ম্যানেজারের কথা উল্লেখ না করে প্রচুর প্রশিক্ষণ নিতে হবে। জুসিন, অতীতে সেই প্লেইন হাই স্কুলের মেয়েটি কিভাবে নিজেকে এত নাটকীয়ভাবে পরিবর্তন করেছিল? ভাই চেন, ভাই ঝান, আমি সেখানে কিছুক্ষণ যাব। লু ফেং তার ব্যাগ, ঢালো, ব্লেড ইত্যাদি সোফায় রেখেছিলেন এবং বারে যাওয়ার সাথে সাথে তিনি হাসতে হাসতে উঠে দাঁড়ালেন। বারে কাউন্টারে সাপ্লাই চেক করার সময় হঠাৎ করেই জুজিনের মাথা নিচু হয়ে গেল। জুজিন, একটি পরিচিত কণ্ঠ বেজে উঠল। জুজিন হতবাক হয়ে গেলেন। লবিতে যারা তাকে চিনত তারা সাধারণত তাকে ম্যানেজার জু বলে ডাকত এবং সাধারণত যোদ্ধারা তার নাম জানে না। কেউ কিভাবে তাকে জুজিন বলে ডাকতে পারে এবং এই ভয়েসটি খুব পরিচিত শোনাচ্ছে। জুজিন মাথা তুললেন। এই সময়ে লু ফেংয়ের মাথা নিচু হয়ে গিয়েছিল যখন সে বারে তাকাচ্ছিল এবং জুজিন অর্ধেক স্তব্ধ হয়ে গিয়েছিল যখন সে ওয়াইন পরীক্ষা করা শেষ করেছিল এবং তার মাথা তুলেছিল। তাদের দৃষ্টি মেলে। লু ফেং এবং জুজিন উভয়েরই হঠাৎ একই অনুভূতি হয়েছিল, তাদের হৃদয় কিছুটা কম্পিত হয়েছিল। লু ফেং, তুমি এখানে কেন? জুজিন প্রতিক্রিয়া জানালেন এবং তিনি হাসতে হাসতে উঠে দাঁড়ালেন। এমনকি জুজিন এখানে একজন ম্যানেজার হতে পারে, আমি কিভাবে এখানে থাকতে পারি না? লু ফেং বলে হেসে উঠল। তার সামনে যুবতীর দিকে তাকিয়ে লু ফেং তার হাই স্কুলে থাকার সময়ের কথা ভাবতে পারল না, যেখানে সে ক্লাসরুমের পিছনে বসে চুপচাপ জুজিনের পিঠের দিকে তাকিয়েছিল। একটি দীর্ঘ সময়, কিন্তু তিনি শুধু স্বীকার করার সুযোগ ছিল না। তিনি ভেবেছিলেন যে তিনি সম্ভবত আর কখনো জুজিনকে দেখতে পাবেন না, কিন্তু এইচআর অ্যালায়েন্স মার্কেটের প্রান্তরে তার প্রথম ভ্রমণের ঠিক আগে তিনি তার সাথে দেখা করেছিলেন। লু ফেং, আপনি একজন যোদ্ধা? জুজিন লু ফেংয়ের পোশাক দেখে অবাক হয়ে বলতে পারল না। হ্যাঁ, আমি শীঘ্রই মরুভূমিতে যাব। লু ফেং হেসে উঠল। উপমনটি জুজিনের চেহারাটা একটু বদলে গেল। সারা পৃথিবীতে শহর ব্যতীত অন্যান্য অঞ্চলকে মরুভূমি বলা হতো। শহরে বসবাসকারী মানুষদের জন্য মরুভূমি ছিল মূলত মৃত্যু নিষিদ্ধ এলাকার প্রতিস্থাপন। সেখানে সমস্ত ধরনের দানব ছিল, অশুভ, অদ্ভুত এবং বর্বর। এমন কিছু অস্তিত্ব ছিল যেগুলো অজেয় ছিল। শুধুমাত্র মানবজাতির সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা সেখানে গিয়ে দানবদের সাথে লড়াই করতে পারে। জুজিন ভাবতে পারেননি যে লু ফেং একজন যোদ্ধা এবং তিনি মরুভূমিতে প্রবেশ করতে চলেছেন। বাস্তবে জুজিন জানত যে লু ফেং তাকে কিছুটা পছন্দ করেছে। এই ধরনের জিনিস লুকানো অসম্ভব। প্রতিদিন ক্লাসে লু ফেং ক্রমাগত তার দিকে তাকাতেন এবং জুজিন স্বাভাবিকভাবেই লু ফেংকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেন যখন সে মাথা ঘুরিয়েছিল। স্বাভাবিকভাবেই জুজিন লু ফেংয়ের চিন্তাভাবনা বুঝতে পেরেছিলেন। এটা ঠিক যে উভয় পক্ষই এটি নির্দেশ করতে ব্যর্থ হয়েছে। লু ফেং, অধিনায়ক এখানে, আসুন, চেনগু চেঁচিয়ে উঠল। আমি সেখানে যাব, লু ফেং জুজিনকে বলল। ঠিক আছে, জুজিন মাথা নাড়ল। লু ফেং তার আসল জায়গায় ফিরে গেল। এই সময়ে 3 জন লোক এসেছিলেন এবং তাদের মধ্যে 2 জনকে একই রকম দেখাচ্ছে। এক নজরই আপনাকে জানাতে যথেষ্ট যে তারা যমজ। তাদের দুজনেরই পিঠে একটি ঢালো এবং একটি স্কিম্টার ছিল। তৃতীয় ব্যক্তিটি অত্যন্ত বড় এবং তার 2টি কালো স্লেজহ্যামার ছিল যা কিছুটা রূপালি দিয়ে জ্বলজ্বল করছিল। লু ফেং, এই 2 জন হলেন ওয়েই পরিবারের বিখ্যাত টুইন মুন স্কিমিটার ভাই ওয়েই টাই এবং ওয়েই কিং। চেনগু হাসলেন।
ওয়েই ভাইয়েরা লু ফেংয়ের দিকে মাথা নাড়ল এবং তাদের ঢাল ও স্কিমটার নামিয়ে বসল। ভাই টাই, ভাই কিং, লু ফেং অভিবাদন জানাতে হাসলেন। ফায়ার হ্যামার স্কোয়াডের অন্যান্য সদস্যরা লু ফেংয়ের থেকে অনেক বেশি বয়স্ক, অন্তত 1 বছরের বড়। অন্য 5 জনের তুলনায় লু ফেংকে সত্যিই ছোট ভাই বলে মনে হচ্ছে। এই আমাদের ফায়ার হ্যামার স্কোয়াডের ক্যাপ্টেন, ডুয়াল উইন্ড হ্যামার গাও ফেং, বলেছেন চেনগু। লু ফেং সাহায্য করতে পারেনি, কিন্তু লক্ষ্য করতে পারে যে ক্যাপ্টেন গাও ফেং এত লম্বা ছিল না। তিনি সবেমাত্র 1.80 সেন্টিমিটার অতিক্রম করেছিলেন। তার বিশেষত্ব ছিল যে তিনি অত্যন্ত সুনিপুণভাবে নির্মিত, যেন তিনি স্টিলের বার দিয়ে তৈরি। গাও ফেং উপহাস করলেন এবং তার মুখের পেশিগুলি পাথরের মতো ছিল যখন সে কাছে গেল। লু ফেং, আপনিও একটি ফলক ব্যবহার করেন, তাই প্রান্তরে প্রবেশ করার পরে ওয়েই টাই এবং ওয়েই কিং থেকে কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করুন। আপনার ভালো প্রতিভা আছে, তাই আমি নিশ্চিত আপনি দ্রুত আমাদের দলের সদস্য হয়ে উঠবেন। ঠিক আছে, লু ফেং মাথা নাড়ল। যাই হোক না কেন, তার প্রথম অগ্রাধিকার এই অভিজাত ফাইটার স্কোয়াডের জন্য বোঝা না হওয়া। একটু বিরতি নিন এবং আমরা চলে যাব, গাও ফেং বললেন। হ্যাঁ, অধিনায়ক। লু ফেং সহ তাদের 5 জন মাথা নাড়ল। মাত্র 20 মিনিটের মধ্যে গাও ফেং এবং অন্যরা তাদের পানীয় শেষ করে উঠে দাঁড়াল। চল, প্রান্তরে যাই। লু ফেং সাথে সাথে তার ভূতের ফলক, ঢাল ইত্যাদি তুলে নিল। লু ফেং, একটি শব্দ বেজে উঠল। লু ফেং মাথা ঘুরিয়েছে। এ সময় জুজিনের বুকটা একটু ধরফট করে। কিছু কারণে লু ফেং বিপজ্জনক প্রান্তরে প্রবেশের চিন্তা তাকে চিন্তিত করে তুলেছিল। হয়তো জুজিনও সেই ছেলেটির জন্য কিছু বিশেষ অনুভূতি তৈরি করতে শুরু করেছিলেন, যেটি হাই স্কুলের সময় তার প্রতি ক্রাশ ছিল। হ্যাঁ, লু ফেং জুজিনের দিকে তাকাল। আগামী কয়েকদিনের মধ্যে আমার জন্য স্কুল শুরু হবে, কিন্তু কলেজ চলাকালীন আমি শুক্রবার এবং উইকেন্ডে এখানে ম্যানেজার হব, জুজিন চিৎকার করে বলেছিল। সেই সময়ে আসা ভালো। সে চিৎকার করতে করতে জুজিনের মুখ লাল হতে শুরু করে। ঠিক আছে, আমি অবশ্যই আসব। লু ফেং একটা হাসি দিল। তুমি এত তাড়াতাড়ি একটা তুলে নিলে, চমৎকার। চেনগু লু ফেংয়ের কাঁধে থাপ্পড় মেরে জোরে হেসে উঠল। এই যুবক হওয়ার সুবিধা, সমস্ত সুন্দরী মহিলা আপনার সাথে লেগে থাকে। পাশে গাও ফেং হেসেছিল। যেহেতু তিনি ইতিমধ্যেই লু ফেংকে ফায়ার হ্যামার স্কোয়াডে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, স্বাভাবিকভাবেই তারা তাকে ভাইয়ের মতো আচরণ করবে। লু ফেং শুধু হেসেছিল। চলো যাই। গাড়িতে উঠো। ফায়ার স্কোয়াড দলের 6 সদস্য HR অ্যালায়েন্স প্রাইভেট কারে উঠে ট্রেন স্টেশনের দিকে রওনা দেয়, যেখানে তারা মরুভূমির দিকে যাওয়া ট্রেনে চলে যাবে। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।